নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। এক মহিলা স্টান সহ 7 জন মিলে খুন করেছিল তরুণীকে, মৃতদেহ ধর্ষণ করেছিল সঞ্জয়। আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় চাঞ্চল্যকর অডিও পোস্ট করলেন অমিত মালব্য। বাংলাদেশে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে ধানমান্ডিতে যাওয়ার 9 জন তরুণীকে বিবস্ত্র করল কোটা আন্দোলনকারীরা। স্বপ্ন ছিল গোল্ড মেডেলিস্ট হওয়া। নিজের ডায়েরিতে সে কথা লিখেছিলেন আরজিকর কাণ্ডে মৃতা চিকিৎসক। সন্তান হারানোর বেদনা বুকে নিয়ে বাবা জানালেন সেই কথা। মাঝ রাস্তা থেকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে ধরে নিয়ে গেল সিবিআই। আরজিকর কাণ্ডের প্রতিবাদে যখন ফুঁসছে গোটা দেশ, তখন ফের ধর্ষণের অভিযোগ শিলিগুড়ির এক কিশোরীকে। আরজিকর হাসপাতালটাই বন্ধ হতে পারে, কড়া পদক্ষেপ হাইকোর্টের প্রধান বিচারপতির। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের পিজিটি তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই অডিওতে যা দাবি করা হয়েছে তার রীতিমতো শিউরে ওঠার মতো ঘটনা। ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন বিজেপির সর্বভারতীয় আইটি সেল ইনচার্জ অমিত মালব্য। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের এই ভাইরাল অডিও ক্লিপটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং বিশেষ করে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের পচন উন্মোচন করে। এই সব ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরদারিতে, যিনি স্বাস্থ্যমন্ত্রীও বটেন। মিডিয়াতেও এর অনেকটাই লেখা হয়েছে। মহিলা কণ্ঠে 6 মিনিট 45 সেকেন্ডের এই অডিওটিতে তরুণী চিকিৎসককে রীতিমতো পরিকল্পনা করে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে দাবি করা হয়েছে। মহিলা বলেছেন, এত কষ্ট হচ্ছে ভিতরে যে হাসপাতালে বসে থাকতে পারছি না। ডাক্তাররা সবাই খুব ডিস্টার্ব। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা যা শুনলাম আরজিকরের ভেতরের ডাক্তারদের বন্ধু মারফত ছড়িয়ে আমার কাছে এসেছে। আসলে যেটা ঘটেছে সেটা শুনে আমার বিশ্বাস করতে কেমন লাগছে রে। আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছ থেকে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইস্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না, ঠিক মতো থিসিস জমা দেয় না, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, বা যারা এমবিবিএস ফাইনাল পাস করবে না, সাপ্লি পাইয়ে দেবে, ইস্টার্নে কমপ্লিশন দেবে না, তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এইটা আছে। মহিলা কণ্ঠটি আরো জানায়, সেদিন নির্যাতিতার সঙ্গে আরেকটি ইস্টার্নের খুব ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে তারা হুমকি দিয়ে চলে গেছে। তারা বলেছে তুমি ঘুমাও। এবার ও তো আর জানে না, ভালো মনে শুতে এসেছে। তারপরে তারা গিয়ে মদ টদ খেয়েছে। 7 জন মিলে চড়াও হয়েছে। তার হাত দুটোকে দুজন পাশে ধরে রেখেছে। আর সেই কাজে সেই ইস্টার্ন মেয়েটিও সাহায্য করেছে। দুজন ওর পা দুটো টেনে জরাসন্ধে ছিঁড়ে ফেলে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে তার পিলভিন বোন ভেঙেছে, কলার বোন ভেঙেছে। কি বিপর্যস্ত, কি বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে। ওকে উল্টো দিক করে শুইয়েছে, পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে, মাথা থেকে এমন থেতলে দিয়েছে যে স্কাল ফ্র্যাকচার হয়ে গিয়েছে। এই সমস্ত করার পরে তাকে শ্বাসরোধ করে মেরেছে। মারার পরে আরো ভয়ঙ্কর, একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না। তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন মদ খাচ্ছিল। সঞ্জয়কে তার কাটা সঞ্জয় বলে ওরা, বলে ফল গাই, মানে ও যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায়। এবার দেখে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনাটার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে, যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসেছি, তুই এবারে গিয়ে কাজ করে দিয়ায়। ও এসে ওই ডেড বডিকে রেপ করেছে। ওদের অপরাধ, বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে 32 নম্বর ধানমান্ডির বাড়িতে গিয়েছিল। সেই অপরাধে আওয়ামী লীগের যুব শাখার 9 জন মহিলা সদস্যকে বিবস্ত্র করে হাঁটালো কোটা আন্দোলনকারীরা। আর পুরো ঘটনাই ঘটেছে সেনা ও পুলিশের চোখের সামনে। অনেক পথচারী ওই ঘটনা দেখে স্তম্ভিত হয়ে যান। কেউ কেউ লজ্জাজনক ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন। তাদেরও বিবস্ত্র করা হয়েছে। শুধু তাই নয়, ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ফোন থেকে ওই লজ্জাজনক ঘটনার ভিডিও হুমকি দিয়ে মুছতে বাধ্য করা হয়েছে। আর ওই গোটা ঘটনার নেতৃত্ব দিয়েছেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। অথচ সমাজ মাধ্যমে ওই ঘটনা নিয়ে সমালোচনার ঝড় উঠতে শুক্রবার অভিযুক্ত সার্জিস সাধু পুরুষ সেজে জানিয়েছেন, যারা ওই ঘটনা ঘটিয়েছেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সদস্য যুক্ত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবারই এক সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তথা জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের শীর্ষ 2 নেতা সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ হুমকি দিয়েছিলেন,
32 নম্বর ধানমান্ডিতে বঙ্গবধূর বাড়িতে কেউ হাজির হলে পিষে মেরে ফেলা হবে। আর খানিকক্ষণের মধ্যেই ধানমান্ডির বাড়িতে হাজির হয় কয়েকশো কোটা আন্দোলনকারী। সশস্ত্র অবস্থায় হাজির হয় তারা। সন্ধ্যায় বঙ্গবন্ধুর বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে কোটা আন্দোলনকারীদের হাতে নিগৃহীত হন অভিনেত্রী রোকেয়া প্রাচী। বৃহস্পতিবার সকাল থেকেই নারকীয় তাণ্ডব শুরু করে সার্জিস আলমের নেতৃত্বে কোটা আন্দোলনকারীরা। বঙ্গবন্ধুর বাড়ির সামনে যাদের দেখেছে তাদেরই ধরে বেঁধে মারধর করেছে, বিবস্ত্র করে কান ধরে ওঠবোস করানো হয়েছে। রেহাই পায়নি মহিলা শিশুরাও। আবাহনী ক্লাবের মাঠের পাশ দিয়ে 32 নম্বরে আসার সময় মারধরের শিকার হন যুব মহিলা লীগের সদস্যরা। কোনো ক্রমে পালিয়ে বেঁচে যাওয়া এক নেত্রী জানিয়েছেন, প্রথমে তাদের ঘিরে ধরা হয়, তারপরে বিবস্ত্র করা হয়, সেই সঙ্গে চলে মারধর। একজনকে তুলে নিয়ে মডেল কলেজে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানো হয়। কোটা আন্দোলনকারীদের মারধরের হাত থেকে রেহাই পাননি বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীও। তাকে মারধরের পাশাপাশি তার গাড়িও ভাঙচুর করা হয়। দিনভর তাণ্ডব চালানোর পাশাপাশি 9 জন মহিলা সহ 30 জনকে মডেল কলেজে আটকে রেখে নির্যাতন চালানো হয়। সমাজ মাধ্যমে ওই ঘটনা নিয়ে নিন্দার ঝড় ওঠার পরে রাতের চাপে পড়ে সেনাবাহিনীর একটি দল মডেল কলেজ থেকে 30 জনকে উদ্ধার করে। সম্প্রতি নেট মাধ্যমে নানা রকম ভুয়ো খবরে ছড়াছড়ি, সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন। ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা একান্ত কাম্য। ছোট থেকে মেধাবী ছিলেন আরজি করের মৃত চিকিৎসক। অত্যন্ত কষ্ট করে ডাক্তার বানিয়েছিলেন বাবা। স্বপ্ন ছিল গোল্ড মেডেলিস্ট হওয়ার। সেই স্বপ্ন আর কোনো দিনই পূরণ হলো না আরজি করের তরুণী চিকিৎসকের। অভিশপ্ত রাতের ঠিক আগের দিন নিজের ডায়েরিতে নাকি এই স্বপ্নের কথাই লিখে গিয়েছেন তিনি, এমনই জানিয়েছেন মৃতার বাবা। কি লেখা ছিল ডায়েরিতে? উত্তর 24 পরগনার সোদপুরের নাটাগড়ের বাসিন্দা ছিলেন এই চিকিৎসক। চিরকালই অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন তিনি। তার বাবা জানান, ছোট থেকে বইয়ের প্রতি ঝোঁক ছিল। দিনে প্রায় 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করত। চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করতে খুব পরিশ্রম করেছে। মেয়েকে বড় করার পিছনে অনেক আত্মত্যাগ রয়েছে। নানা কাঠখড় পুড়িয়ে স্বপ্ন পূরণ হলো, মেয়ে চিকিৎসক হলো, কিন্তু আচমকা সব শেষ। ও গোল্ড মেডেলিস্ট হতে চাইতো। নিজের ডায়েরিতেও লিখে গিয়েছিল এই স্বপ্নের কথা। তরুণী চিকিৎসককে খুনের প্রতিবাদে গর্জে উঠেছে সারা রাজ্য তথা দেশ। রাত দখলে নেমে পড়েছিলেন হাজার হাজার মেয়েরা। আর সাধারণ মানুষের এত প্রতিবাদ দেখেই ভরসা পাচ্ছেন মৃতার মা বাবা। তারা বলেন, মেয়েকে তো আর ফিরে পাবো না, কিন্তু দেশ জুড়ে যেভাবে আন্দোলন হচ্ছে ওর জন্য, তাতে সুবিচারের জন্য লড়াইয়ের সাহস পাচ্ছি। তরুণী চিকিৎসককে খুনের প্রতিবাদে গর্জে উঠেছে সারা রাজ্য তথা দেশ। রাত দখলে নেমে পড়েছিলেন হাজার হাজার মেয়েরা। আর সাধারণ মানুষের এত প্রতিবাদ দেখেই ভরসা পাচ্ছেন মৃতার মা বাবা। গত 8ই আগস্ট নাইট শিফটে ছিলেন তরুণী। সেই রাতেই নির্দয়ভাবে তাকে হত্যা করা হয়। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হলেও এর সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে বলেই অনুমান পুলিশের। এই প্রসঙ্গে নিহত চিকিৎসকের বাবা জানান, নিশ্চয়ই সুবিচার পাব। দোষীর কঠোর সাজা পেলেই একমাত্র মনের জ্বালা জোড়াতে পারে আমাদের, আর কিছুই নয়। মাঝ রাস্তা থেকে সিবিআই সন্দীপ ঘোষকে তুলে নিয়ে গেল শুক্রবার। আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে শুক্রবার রাস্তা থেকে ধরে কেন্দ্রীয় এজেন্সি। আরজি করের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের যে মামলা, তাতে সন্দীপ ঘোষের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ সিবিআই এর কাছে। সিবিআই তাকে ডেকেছিল বলে এদিনই কলকাতা হাইকোর্টে জানিয়েছিলেন সন্দীপের আইনজীবী। ডাকলেও সিবিআই এর ডাকে সাড়া দেননি তিনি। এবার তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় সিবিআই। এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে গুচ্ছের অভিযোগ গত কয়েক বছরে উঠেছে। একাধিকবার আরজি করের অধ্যক্ষ পদ থেকে সরানোর বিজ্ঞপ্তি জারি করেও কোনো এক অদৃশ্য কারণে তাকে পদে রেখে দেওয়া হয়েছে। তবে আরজি করে যা ঘটে তারপর আর পদ বাঁচাতে পারেননি সন্দীপ। যদিও এরপর ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করেছিল স্বাস্থ্য ভবন, তবে হাইকোর্টের গুতোয় সে পদে আর বসা হয়নি। ছুটিতে চলে যেতে হয়েছে। আর এবার সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। সন্দীপ ঘোষ এদিনই হাইকোর্টে জানিয়েছিলেন তার বাড়িতে বিক্ষোভ চলছে, তাই সিবিআই এর সমন পেয়েও হাজিরা দিতে পারেননি। প্রাথমিকভাবে খবর, এরপরই সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করেন। সল্টলেকের একটি জায়গা থেকে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে সিবিআই দফতরে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, সন্দীপ ঘোষ এদিন দুপুরে স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন। প্রায় ঘণ্টা খানেক সেখানে ছিলেন বলে খবর। সেখান থেকে ফেরার পথে তুলে নিয়ে যায় সিবিআই। এর আগে কলকাতা পুলিশ সিবিআই উভয়ই ডেকেছিল, কারুর ডাকেই সাড়া দেননি। উল্টে বলেন, নিরাপত্তার কারণে তিনি যেতে পারেননি। এরপর থেকে সন্দীপের বাড়ির সামনে সাদা উর্দিধারী পুলিশও মোতায়েন রয়েছে।
এবার সিবিআই তাকে নিয়ে গেল। আরজিকর কাণ্ডের প্রতিবাদে যখন ফুঁসছে গোটা দেশ, তখন ফের ধর্ষণের অভিযোগ বাংলার বুকে। এবার নিশানায় এক কিশোরী। শিলিগুড়ির কাওয়াখালীতে এ ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার কাওয়াখালী এলাকায় ঘুরতে নিয়ে গিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। রাতে বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়ে ওই কিশোরী। পরিবারের সদস্যদের সব জানায়। তারপরেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। দোষীদের কঠোর শাস্তির দাবিও উঠেছে। নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ পাওয়ার পরই মাঠে নামে পুলিশ। ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানা যাচ্ছে। এর মধ্যে এক নাবালক রয়েছে বলেও জানা যাচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানাচ্ছেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। তিনি বলছেন, মেয়েটির বাবা মা প্রথম আমাদের কাছে আসেন। তারাই জানান যে ওই মেয়েটিকে বকাবকি করা হয়েছিল। তারপরই এক বন্ধুকে ফোন করে মেয়েটি বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। তারপরই ওনারা শোনেন এই ঘটনা ঘটেছে। আমরা মেডিকেল করব, তবে ঘটনা ধর্ষণ না গণধর্ষণ তা তদন্ত করে দেখা হচ্ছে। তিলোত্তমার মৃত্যুর ঘটনায় যখন ফুঁসছে গোটা দেশ, তারই মধ্যে ঘি ঢেলেছে বুধবার রাতের ঘটনা। ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে আরজিকরের এমার্জেন্সি বিভাগ। ভেঙে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের মঞ্চ। পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করছে বলেই অভিযোগ। সেই ঘটনার পর এবার কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। আরজিকর হাসপাতালটাই বন্ধ করে দেয়া ভালো। সব রোগীদের অন্য হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি। জনস্বার্থ মামলার শুনানিতে এমনটাই বললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম। বুধবার রাতের ঘটনায় রাজ্য তথা পুলিশের ভূমিকা নিয়ে কার্যত বিরক্ত আদালত। এদিন শুনানির শুরু থেকেই প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, আন্দোলনকারীদের নিরাপত্তা কোথায়? এভাবে কি আদৌ হাসপাতাল চালানো সম্ভব? এদিন প্রধান বিচারপতি স্পষ্ট বলে দেন, আরজিকরের ঘটনায় পুলিশের ভূমিকা নিন্দনীয়। আদালত প্রশ্ন তুলেছে, 100 জন লোক জড়ো হলেও পুলিশের কাছে খবর থাকা জরুরি। তাহলে 7,000 লোকের উপস্থিতি কেন জানতে পারল না হাইকোর্ট? এই বার্তা থেকে চিকিৎসক মহল তথা সমাজের কাছে খুব একটা ভালো বার্তা নয়, তেমনটাই মনে করছেন চিকিৎসকেরা। ভাইরোলজিস্ট ডক্টর সুমন পোদ্দার বলেন, একটি হাসপাতাল বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এটা ভালো বার্তা নয়। যেভাবে পরিস্থিতি পুলিশের হাতের বাইরে চলে গেল তা অত্যন্ত নিন্দনীয়। বিজেপি নেতা শঙ্কর ঘোষ এই পর্যবেক্ষণ প্রসঙ্গে বলেন, আদালত জানে যে আরজিকর হাসপাতাল বন্ধ করা যাবে না, কিন্তু পরিস্থিতি বিচার করেই এই কথা বলেছেন প্রধান বিচারপতি। এটা রাজ্যের গালে থাপ্পড় বলতে পারেন। আমরা রাজ্যের কাছে আর কিছু আশা করছি না। মানুষ এবার এই সরকার পরিবর্তন করুক। প্রধান বিচারপতি বলেন, 7,000 লোক সামলাতে পারেনি রাজ্য। অন্যদিকে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, এটা 7,000 লোক হতেই পারে না। 70 থেকে 80 জন ছিল। চিকিৎসকদের শামিয়ানা ভেঙে তারা পুলিশের আউটপোস্ট ভেঙে ভিতরে ঢোকে। পুলিশ লুকিয়ে থাকতে বাধ্য হয়। পুলিশ বলছেন, খবর ছিল কিন্তু কিছু করা সম্ভব ছিল না, কারণ এত লজিস্টিক সাপোর্ট ছিল না। এই ঘটনার তদন্ত করুক সিবিআই। আইনজীবী কৌস্তব বাগচিও বলেন, রাজ্যে যে 7,000 লোকের কথা বলছে তার সম্পূর্ণ মিথ্যা। এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।